আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা সহজে কায়দা শিখি ক্লাসের ৩ নং ক্লাসে অপূর্ণাঙ্গ হরফ ও সংযুক্ত হরফের আলোচনা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমরা অপূর্ণাঙ্গ হরফের কিছু পরীক্ষা রয়েছে তা জানবো, এরপর আমরা সংযুক্ত হরফগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। চলুন মূল আলোচনা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সকলে স্ক্রিনের প্রতি লক্ষ্য করুন, দেখবেন দেওয়া রয়েছে বা, অর্থাৎ যে হরফটির উপর মাত্র তীর চিহ্নটা পড়েছে এই হরফটির নাম হলো বা। এই বা হরফটি এখন কোথায় আসে? যদি আপনি এটা দেখার সাথে সাথে বলতে পারেন এই বা হরফটি কি আপনার শব্দের শুরুতে আসতেছে, নাকি শব্দের মাঝে আসবে, নাকি শব্দের শেষে আসবে, এবং এই হরফটি কি, এটা যদি আপনি দেখার সাথে সাথেই বলতে পারেন তাহলে মনে করবেন আজকের এই সবকটি আপনার জন্য। আর যদি আপনি মনে করেন যে এটা আপনার দ্বারা হচ্ছে না, সম্ভব হচ্ছে না পারা, তাহলে এমত অবস্থায় আপনি সহজে কায়দা শিখি ক্লাসের ২ নং ক্লাসটি দেখে আসবেন ভালো করে। সর্বপ্রথম যে হরফটি রয়েছে সেই হরফটির নাম হলো বা। এই বাটি শব্দের শুরুতে আসে। এরপর দেখুন লেখা রয়েছে জিম। এই জিমটি শব্দের কোথায় আসে এটা আপনাকে এখন বলতে হবে। আপনি একটু চিন্তা করুন কোথায় আসে। এই জিম হরফটি আসে শব্দের মাঝে। এরপর দেখুন লেখা রয়েছে ফা। এখন আমাদেরকে খুঁজে বের করতে হবে এই ফা হরফটি কখন এরকম আকৃতিতে ব্যবহার হয়। আমাদের সামনে যে ফাটি রয়েছে এই ফাটি আপনার শব্দের শুরুতে আসে এই আকৃতিতে। এরপর রয়েছে সদ। এই সদ হরফটি শব্দের শুরুতে আসে, মানে যে আকৃতিটা রয়েছে আমরা এখন ওই আকৃতিটা কোথায় কোথায় আসে তা নিয়ে আলোচনা করব। এরপর রয়েছে মিম। এটি হলো শুরুর মিম, অর্থাৎ শুরুতে মিমটা এই আকৃতিতে ব্যবহার হয়। এরপর রয়েছে হা। এখানে অনেকে ভুল করে থাকেন, তা হলো হা হা বলেন, উচ্চারণটা হবে হা, মানে হলকের শুরু থেকে। হলক মানে হলো কণ্ঠনালী। কণ্ঠনালী কাকে বলে এ সম্পর্কে আমরা আলোচনা করেছি সহজে কায়দা শিখি ক্লাস ১-এ। আপনারা ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন সহজে কায়দা শিখি ক্লাস ১ বাংলায়। এরপর দেখুন লেখা রয়েছে কাফ। বর্তমানে আমরা যে কাফটিকে দেখতে পাচ্ছি এই কাফটি শব্দের শুরুতে আসে। এরপর রয়েছে শিন। উচ্চারণগুলো আমি যেরকম করতেছি আপনারাও এরকমই করবেন। অনেকে রয়েছে উচ্চারণ করে শিন, আদৌ এই উচ্চারণটি সঠিক নয়, বরং সঠিক উচ্চারণ হলো শিন। এই শিনটি হলো আপনার শুরুর শিন। এরপর দেখুন লেখা রয়েছে আইন। এখন আমাদেরকে জানতে হবে এই আইনটি কোথায় ব্যবহৃত হয় এই আকৃতিতে। এই আইনটি মাঝের আইন, অর্থাৎ শব্দের মাঝে আইন এই আকৃতিতে ব্যবহার হয়। এরপর রয়েছে লাম। এই লামটি হলো শুরুর লাম। এরপর রয়েছে বা। এটি হলো মাঝের বা। এরপর রয়েছে গইন। এই গইন গইন হরফটি কোথায় এই আকৃতিতে ব্যবহার হয় এটা আপনাদের খুঁজে বের করতে হবে। আপনারা একটু ভিডিওটা অফ করে একটু চিন্তা করুন এই হরফটা কোথায় আসে। আমি উত্তরটা বলে দিচ্ছি। এই গইন এটা শব্দের মাঝে আসে, মানে বর্তমানে আমাদের সামনে যে আকৃতিটা রয়েছে এই আকৃতিতে গইন হরফটি শব্দের মাঝে আসে। এরপর রয়েছে কাফ। এটি হলো শুরুর কাফ। এরপর রয়েছে কফ। এটি হলো শুরুর কফ। এরপর রয়েছে সিন। এটি হলো শুরুর সিন। এরপর রয়েছে হা। এটি হলো মাঝের হা। এরপর রয়েছে তা। এটি হলো শুরুর তা। এরপর রয়েছে মিম। এটি হলো মাঝের মিম। এরপর রয়েছে দদ। এই দদ হরফটি হলো, মানে আমাদের সামনে এখন যে আকৃতিটা রয়েছে এই আকৃতিতে দদ হরফটি শব্দের শুরুতে ব্যবহৃত হয়। এরপর দেখুন লেখা রয়েছে খ। এটি হলো মাঝের খ। এরপর রয়েছে জিম। এই জিম বর্তমানে আমাদের সামনে যে আকৃতিটা রয়েছে এই আকৃতিটা কিন্তু একটু পূর্বেই অতিবাহিত হয়েছে। আপনাদেরকে একটু সুযোগ দেওয়া হচ্ছে, আপনারা ভিডিওটি অফ করে
একটু চিন্তা করুন, এই জিম হরফটি কোন আকৃতিতে ব্যবহার হয়? উত্তর হলো এই জিম আকৃতিটি, যেটা আমাদের সামনে এখন উপস্থিত, এটি শব্দের মাঝে আসে। এরপর রয়েছে ইয়া, এটি শেষের ইয়া। এরপর রয়েছে সা, এটি শুরুর সা। এরপর রয়েছে হা, এটি হলো মাঝের হা। এরপর যে হাটা রয়েছে, এই হাটাকে আপনি শুরুর হা বলে ভুল করবেন না, এই হাটা আসে মাঝে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপরে যেই এরপরে যে হরফটা রয়েছে সেটি হলো হামজা। অনেকেই এখানে ভুল বলে থাকে, তারা বলে এখানে দুইটি হরফ রয়েছে। আদৌ এখানে দুইটি হরফ নেই, বরং এখানে একটি হরফ, তা হলো হামজা। আর এই হামজাটা আপনার যখন মাঝে আসে তখন এই আকৃতিতে ব্যবহার হয়ে থাকে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখানে যদি আমরা বলি এখানে দুইটি হরফ রয়েছে, হামজা এবং র, তাহলে দেখা যায় পূর্বে আমাদের আলোচনা চলতেছিল একটি হরফকে নিয়ে, অর্থাৎ একটি হরফ শুরুতে কিভাবে ব্যবহৃত হবে, শেষে কিভাবে ব্যবহৃত হবে, মাঝে কিভাবে ব্যবহৃত হবে তা নিয়ে। এখন আমাদের সামনে হঠাৎ করে মুসান্নেফ কেন দুইটি হরফ নিয়ে আসবেন? এটা তো অযৌক্তিক। কাজেই ওই যুক্তির আলোকেও যদি আমরা বলি এখানে দুইটি হরফ পাওয়া যায় না, বরং এখানে একটি হরফই পাওয়া যায়, তা হলো হামজা। আর এখানে আপনারা যে বলেন র, এটা র হবে না, কারণ নিয়ম রয়েছে দুইটি হরফ যদি একই সাথে আসে তাহলে এমত অবস্থায় প্রথম হরফটি প্রাধান্য পাবে, অর্থাৎ প্রথম হরফের নিচে যে হরফটি রয়েছে সেই হরফটি উচ্চারণে আসবে না। আমরা যদিও ধরে নিই এখানে র রয়েছে, তথাপি দেখা যায় নিয়মের আলোকে সে র কে পড়া যাবে না। কাজেই খোলাসা কথা, অর্থাৎ মোদ্দা কথা হলো এই যে এখানে যে হরফটি রয়েছে সেটি হলো হামজা, আমরা এখানে র বলবো না। এরপর রয়েছে গয়েন। এখন আমাদের জানতে হবে এই গয়েন এটা কোথায় আসে। এটি শুরুতে আসে। এরপর রয়েছে ফা, এটিও পূর্বে একবার গেছে। আপনারা একটু চেষ্টা করুন এটা কোথায়, কোন আকৃতিতে ব্যবহার হয়। উত্তর হলো এই ফাটি হলো শুরুর ফা, অর্থাৎ শুরুতে ফাটি এই আকৃতিতে ব্যবহার হয়ে থাকে। এরপর রয়েছে নুন। অনেকেই ভুল করে বলে থাকেন এটি জাল। একটা কথা মনে রাখবেন, জাল এই হরফটি আপনার শুরুতে, মাঝে, শেষে সর্বদা একই আকৃতিতে ব্যবহার হয়ে থাকে। আর আমাদের সামনে যেই হরফটি রয়েছে এটি হলো নুন, এটি হলো শুরুর নুন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপর রয়েছে আইন, এটি হলো শুরুর আইন। এতক্ষণ পর্যন্ত আমরা অপূর্ণাঙ্গ হরফের যে পরীক্ষাগুলো ছিল, অর্থাৎ আমরা কি 2 নাম্বার পেজ অর্থাৎ সহজে কায়দা শিখি ক্লাসের 2 নং ক্লাস পুরোপুরিভাবে আয়ত্ত করতে পেরেছি কিনা তা বোঝার জন্য, তার জন্য আমরা নিজেরাই উপলব্ধি করতে পারি, এজন্য মোসান্নেফ রহমতুল্লাহি আলাই একটি পরীক্ষা দিয়েছেন আমাদেরকে। যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হবেন তারাই 3 নাম্বার ক্লাস চালিয়ে যাবেন, আর যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হবেন না তারা আবার পুনরায় 2 নাম্বার ক্লাসটি মনোযোগ সহকারে দেখে 3 নং ক্লাসে বসবেন, অর্থাৎ তারা 3 নং ক্লাস রানিং করবেন। এখন আমরা সংযুক্ত হরফ নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। সর্বপ্রথম দেখুন দেওয়া রয়েছে বা আলিফ। আমরা বুঝতে পারলাম কিভাবে এই বর্ণটি বা? এর উত্তর হলো নিচে একটা নোক্তা রয়েছে, আর আমরা জানি একমাত্র হরফ বাই তার নিচে এক নোক্তাকে গ্রহণ করে। আর এর পাশে যে লম্বা একটা দাগ রয়েছে এটা হলো আলিফ, তার মানে আমরা বুঝতে পারলাম এটি হলো বা আলিফ। এরপর রয়েছে হ্যাঁ বা। প্রথম বর্ণটি হলো হ্যাঁ, এর পরের বর্ণটি হলো বা। এটা তো স্পষ্ট বোঝাই যাচ্ছে। দেখুন আমরা কিন্তু যদি সহজে কায়দা শিখে ক্লাসের 2 নং ক্লাসকে ভালো করে আয়ত্ত না করি তাহলে 3 নং ক্লাস কোনোভাবেই বুঝতে পারবো না। তার একটা উদাহরণ আপনাদের সামনে পেশ করতেছি। এই যে দেখুন হ্যাঁ বা, এখানে যে হাটা রয়েছে এই হাটা হলো সরু হ্যাঁ। এখন আপনি যদি সরুর হ্যাঁ কোনটা, মাঝখানের হ্যাঁ কোনটা, শেষের হ্যাঁ কোনটা, এটাই যদি না বুঝতে পারেন তাহলে আপনি কিভাবে বুঝবেন 3 নং পাঠ? এই জন্য আমি বলবো সকলেই মনোযোগ সহকারে 2 নং ক্লাসটি দেখে আসবেন
এবং আয়ত্ত করবেন। এরপর রয়েছে হাজিম, এরপর রয়েছে জিম দাল, এরপর রয়েছে মিম আইন। এরপরের যেই হরফগুলো রয়েছে তা নিয়ে আলোচনা করবো এখন আমরা। আইন সদ, এরপর রয়েছে লাম। দেখুন, যারা বলে জোয়া, তাদেরকে যদি উচ্চারণ করতে বলা হয় এই দুইটি হরফকে, তারা উচ্চারণ করবে জোয়ালাম। আদৌ জোয়ালাম উচ্চারণটি সঠিক নয়, কারণ সঠিক হলো জলাম। একটা কথা মনে রাখবেন, জালের তুলনায় ভারী হবে। যদি আপনারা উচ্চারণ করার সময় আপনাদের কণ্ঠস্বরকে পাতলা করে ফেলেন, তাহলে এটা হয়ে যাবে জাল। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এই কারণে আমাদেরকে বলার সময় আওয়াজটা একটু মোটা রাখতে হবে। এরপর রয়েছে লাম কাফ, এরপর রয়েছে হা ওয়াও, এরপর রয়েছে লাম হা। এর এটাকে আপনি এভাবে বলতে পারেন, লাম হা। আসলে এখানে টানার যে বিষয়টা রয়েছে এটা এতটা গুরুত্বপূর্ণ না, কেননা সংযুক্ত হরফের ক্ষেত্রে না টেনেও বলা যায়, তবে উচিত হলো টেনে টেনেই বলা। আমিও টেনে টেনে বলার চেষ্টা করতেছি, তবে যেহেতু এটা সমাজে প্রচলন বেশি, অর্থাৎ না টেনে পড়ার, এই কারণে কিছু কিছু সময় আমারও টানটা চলে যাচ্ছে। আপনারা একটু কষ্ট করে টানটা দিয়ে নেবেন। এরপর রয়েছে হামিম, এরপর রয়েছে মিম নুন, এরপর রয়েছে লাম আলিফ। এটা এরকম উচ্চারণ করা ভুল, বরং উচ্চারণ করতে হবে লাম আলিফ। এখানে একটি বর্ণ রয়েছে লাম, এই লাম এর সাথে যখন আলিফ বর্ণটি যুক্ত হয়েছে তখন তার আকৃতি এরকম হয়ে গিয়েছে। কাজেই এখানে বলা যাবে না লাম আলিফ, এটাকে একটি হরফ বলা যাবে না, বরং এখানে বলতে হবে এখানে দুইটি হরফ রয়েছে, একটি হলো লাম আর একটি হলো আলিফ। এরপর রয়েছে লাম হা, লাম হা। এরপর রয়েছে হা ইয়া, এরপর রয়েছে ইয়াসিন, এরপর রয়েছে কাফ বা। এরকম উচ্চারণ করবেন না, বরং উচ্চারণ করবেন কাফ বা, কফ ওয়াও। এরপর রয়েছে হা মিম, এরপর রয়েছে বা হা, এরপর রয়েছে ইয়া হা, এরপর রয়েছে তা হা, এরপর রয়েছে জিম র। এরকম উচ্চারণ করা ভুল, কারণ সঠিক উচ্চারণ হলো জিম র। এরপর রয়েছে খ জাল, এরপর রয়েছে সদ আইন, এরপর রয়েছে দদ গইন, এরপর রয়েছে ফা জিম, এরপর রয়েছে ইয়া ফা, এরপর রয়েছে লাম হামজা। এখানে আমরা অনেকে ভুল করে থাকি, বলে থাকি লাম হামজা ওয়াও। আদৌ উচ্চারণটা এরকম হবে না, বরং উচ্চারণটা হবে লাম হামজা। কেননা আমরা পূর্বে বলেছি, যদি দুইটি হরফ একসাথে আসে তাহলে এমত অবস্থায় দ্বিতীয় হরফের উচ্চারণ হয় না, বরং উপরের হরফের উচ্চারণ হয়। আর উপরে যেহেতু হামজা রয়েছে, এই কারণে আমরা উচ্চারণ করব লাম হামজা, ওয়াওর উচ্চারণ করব না। তদ্রূপ জিম হামজা বলবো, জিম ইয়া বলবো না। তাহলে আমরা এখন একটু শুদ্ধ করে এই দুইটি হরফ পড়ে নিই। জিম হামজা, আর পূর্বের হরফের উচ্চারণ হবে লাম হামজা। এখানে ইয়ার উচ্চারণ করা যাবে না, অর্থাৎ জিম হামজা এই দুই শব্দের মধ্যে ইয়ার উচ্চারণ করা যাবে না। কারণ ইয়ার উচ্চারণ করা যাবে না, এর কারণ হলো নিয়ম রয়েছে, দুইটি হরফ যদি একই সঙ্গে আসে আর একটি হরফ উপরে আর একটি হরফ নিচে থাকে, তাহলে এমন অবস্থায় নিচের হরফ উচ্চারণ করা যায় না, বরং উপরে হরফকে উচ্চারণ করতে হয়। এতক্ষণ তো আমরা একবার একবার করে প্রত্যেকটি হরফকে বলেছি, এখন আমরা প্রত্যেকটি হরফ কয়েকবার করে বলবো এবং কিভাবে পড়তে হবে তা আপনাদেরকে দিক নির্দেশনা দিব। সর্বপ্রথম আমরা আলোচনা করব অপূর্ণাঙ্গ হরফের পরীক্ষাগুলো কিভাবে আয়ত্ত করবো তা নিয়ে। সর্বপ্রথম আপনাদেরকে লাইন বাই লাইন পড়তে হবে। প্রথম লাইন পড়তে হবে বা জিম, এরকম না, প্রত্যেকটা হরফকে টান সহকারে আয়ত্ত করতে হবে। বা জিম ফা সদ মিম হা। আপনারা কয়েকবার এটা পড়বেন, তবে বুঝে বুঝে পড়তে হবে, মুখস্থ করা যাবে না। মুখস্থ করলে আপনারা সামনের সবকগুলো বুঝবেন না। সবক মানে হলো সামনের পাঠ। এরপর দেখুন লেখা রয়েছে কাফ শিন আইন
লাম, বা, গয়িন। এরপর রয়েছে কাফ, কফ, সিন, হা, তা, মিম। এই দুইটি লাইনকেও আপনারা প্রথম লাইনের মতো বুঝে বুঝে কয়েকবার করে আয়ত্ত করে নেবেন। এরপর রয়েছে দদ, খ, জিম, ইয়াম, সা, হা। এরপরের হরফটিও হা, হামজা, গইন, ফা, নুন, আইন। এই মোট 5টি লাইনকে আপনারা কয়েকবার পরে বুঝে বুঝে আয়ত্ত করে নেবেন। এরপর আপনারা উপর নিচ পড়বেন, অর্থাৎ এরকম পড়বেন বা, কাফ, কাফ, দদ, হা, এরকম পড়বেন। এরকম করে 5টা লাইনই আপনারা পড়বেন। আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরেকটি লাইন এভাবে পড়ে দেখাচ্ছি। জিম, শিন, কফ, খ, হামজা। এভাবে পড়ার পর আপনারা নিজেরাই হঠাৎ করে একটি হরফে হাত দিয়ে নিজেকেই নিজে প্রশ্ন করবেন এই হরফটির নাম কি এবং এই হরফটি কোথায় আসে। যদি আপনারা এরকম বলতে পারেন তাহলে মনে করবেন আপনার এই পাঠটি আয়ত্ত হয়েছে। এখন আমরা সংযুক্ত হরফগুলো কিভাবে পড়বো এবং কিভাবে তা আয়ত্ত করব এবং কিভাবে আমরা বুঝতে পারবো আমাদের সংযুক্ত হরফের যেই পাঠ অর্থাৎ যে সবক আজকে দেওয়া হয়েছে তা আয়ত্ত হয়েছে এবং আমরা সামনের সবকে যেতে পারি, তা বোঝার জন্য সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে, প্রত্যেকটি সংযুক্ত হরফকে টেনে টেনে পড়তে হবে। প্রথম লাইন আমি আপনাদেরকে টেনে টেনে পড়ে শোনাচ্ছি। বা, আলিফ, হা, বা। এরকম বলা যাবে না। হা, বা একটা টান দিলেন আর একটা টান দিয়া ছাড়াই পরে ফেললেন, এরকম বলা যাবে না। অর্থাৎ প্রত্যেকটা হরফে টান দিতে হবে। বা, আলিফ, এটা এরকম পড়বেন। হা, বা, এরকম। হা, জিম, জিম, দাল, মিম, আইন, আইন, সদ। এরকম করে আপনারা কয়েকবার এই সংযুক্ত হরফগুলো পড়বেন। এরপর আপনারা বোঝার চেষ্টা করবেন এই হরফগুলো, এটা বা হলো কেন, ইয়াও তো হতে পারতো, এটাকে আমি কেন জিম পড়লাম, এটাকে তো আমি খ হরফও পড়তে পারতাম, কেন বললাম। এই সমস্ত কারণ আপনাদেরকে নিজেদেরকেই উদ্ঘাটন করতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তবে আপনারা যেভাবেই উদ্ঘাটন করুন না কেন বারংবার এই লাইনগুলো পড়তে হবে। তবে বারংবার আপনাকে বুঝে বুঝে পড়তে হবে, মুখস্থ করা যাবে না। এরপর রয়েছে জ, লাম। এরপর রয়েছে লাম, কাফ, হা, ওয়াও, লাম, হা, হা, মিম, মিম, নুন, লাম, আলিফ। এখানে অনেকেই ভুল করে বলে থাকে লাম আলিফ, এটা ভুল উচ্চারণ। সঠিক উচ্চারণ হলো লাম আলিফ। এরপর রয়েছে লাম, হা। এরপর রয়েছে হা, ইয়া। এরপর রয়েছে ইয়াসিন, কাফ, বা, কফ, ওয়াও। এখন একটা প্রশ্ন আসতে পারে আপনাদের মনে, যখন আমি সর্বপ্রথম পড়ালাম তখন কেন টান দিলাম না? এর উত্তর হলো, যখন বানান করে আমরা পড়াই তখন টান দেওয়ার মানে যে প্রচলনটা রয়েছে সেটা অনেকে দেয় অনেকে দেয় না। এজন্য আমি প্রথমবার যদি একেবারে টান দিয়ে বানান করে পড়তাম বা পড়াতাম তাহলে অনেকের কাছেই সেটা কষ্টজনক মনে হতো। এ কারণে আমি সর্বপ্রথম বানান করে বলেছি। এখন আমি দ্বিতীয় নাম্বার রাউন্ডে আপনাদেরকে টান সহকারে বলতেছি, যাতে করে প্রথমে আপনারা বানান আয়ত্ত করতে পারেন, এরপর টান সহকারে শিখে চতুর্থ ক্লাসে যেতে পারেন। তবে আপনি যদি একেবারে প্রথমেই বানান এবং টান সহ শিখেন কোনো সমস্যা নেই। এরপর রয়েছে হা, মিম, বা, হা। এরপর রয়েছে ইয়া, হা। এরপর রয়েছে তা, হা। এরপর রয়েছে জিম, র, খ, লাল, লাল। এটা পাতলা করে হবে, মোটা করবেন বা শক্ত করবেন তাহলে জ হয়ে যাবে। এরপর রয়েছে সদ, আইন। দুইটাই একটু মোটা করে হবে।
তবে সদ এটা আইনের তুলনায় বেশি মোটা হবে, আর আইন এটা সদের তুলনায় একটু কম মোটা হবে। এরপর রয়েছে দদ গইন, এরপর রয়েছে ফা জিম, এরপর রয়েছে ইয়া ফাম, এরপর রয়েছে লাম হামসা। আমরা তালে তালে এরকম বলে ফেলি, এরকম বলা যাবে না, বরং বলতে হবে লাম হামজা, এরপর রয়েছে জিম হামজা। আশা করি আজকের এই সবকটি আপনারা বুঝতে পেরেছেন। এরপর যদি আজকের এই সবক তথা ক্লাস সম্পর্কিত কোনো প্রশ্ন আপনাদের মনে থেকে যায়, অবশ্যই আপনারা তা আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করব। আর দিনের স্বার্থে আপনারা অবশ্যই এই ক্লাসটিকে শেয়ার করে দিবেন। আর এই ভিডিওটি যদি আপনাদের সামান্যতম উপকার করে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিনের সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন। আজকের মতো আমরা আমাদের ক্লাস এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।